আপনার পাশে এই যে কিশোরের বয়স মাত্র 15, 16 কিংবা 17, তার ভয়ে তার আতঙ্কে থাকতে হচ্ছে আমাদের। কিন্তু কেন? কিশোর গ্যাং বাড়ছে। শুধু ঢাকায় কিশোর গ্যাংয়ের সংখ্যা অন্তত 80টি এবং প্রতিটি গ্যাংয়ের সদস্য সংখ্যা 50 থেকে 100 জন। কাদের ছত্রছায়ায় কিশোর গ্যাং বেড়ে উঠছে? কেন এই কোমলমতি কিশোরেরা, যাদের বয়স মাত্র 15, 16, 17, তারা কেন এই ধরনের ভয়ঙ্কর রূপ ধারণ করছে? তাদের হাতে কেন নির্মম মৃত্যু ঘটছে সাধারণ মানুষের? কেন রাজধানীতে স্বাভাবিকভাবে আমরা আমাদের জীবনযাপন করতে পারছি না? সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। কাদের ছত্রছায়ায় বেড়ে উঠছে এই কিশোর গ্যাং? কিশোর গ্যাং প্রশ্রয় দিচ্ছেন কারা? বিষয়টি নিয়ে আজকের দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের দেশ সাম্প্রতিকে আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা, আছেন ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, সমাজবিজ্ঞানী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, আইনজীবী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে কিশোর গ্যাং, যে কথা বলে আমি আসলে শুরু করলাম, 15, 16, 17 বছর হয়তো একজন কিশোরের, তিনি যখন আসলে তার জীবন গড়বার সময়, ভবিষ্যৎটা আসলে তার কিভাবে কাটবে সেটি ভাববার সময়, সেই সময়টাতে এই ধরনের ভয়ঙ্কর আতঙ্কের আরেক নাম যেটি এখন হয়ে উঠেছে কিশোর গ্যাং, সেখানে যোগ দিচ্ছেন। কি কারণে আসলে তারা কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছেন? কেন আসলে এই বয়সী ছেলেমেয়েরা কিশোর গ্যাংয়ের মতন একটি অপরাধমূলক কাজের সাথে জড়িত হচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে, তাসনুভা এবং কাসর ভাই এবং রাজাকি ভাই এবং যারা শুনছেন। এটা এত সহজ না। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু আনসারটা কিন্তু এত সহজ না। কারণ তার একটা সোশিওলজিক্যাল ব্যাখ্যা আছে, সমাজতাত্ত্বিক। তার একটা অপরাধ তত্ত্ব যারা কাজ করেন তাদের একটা ব্যাখ্যা আছে, পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা, তাদের এক ধরনের ব্যাখ্যা আছে। তো এখানে সবগুলোকে একত্রিত করলে মোটামুটি একটা জায়গাতে যদি আসি, তাহলে আপনি দেখবেন যে কিশোররা, এইটা প্রথমত ইটস এ ওয়ার্ল্ড ফেনোমেনা। আগে বলে নেই, এটা বিশ্ব ফেনোমেনা। এটা পৃথিবীর সব জায়গাতেই কিন্তু এটা দেখা যাচ্ছে, এবং এর পিছনে অব্যবস্থাপনা এবং সমাজ ব্যবস্থার ভিতরে একটা অব্যবস্থাপনা সারা বিশ্বেই দেখতে পাওয়া যাচ্ছে। তার একটা পার্ট হিসেবে বাংলাদেশও দ্রুত শিল্পায়ন, দ্রুত নগরায়ন, দরিদ্রতা, বেকারত্ব, এই সমস্ত বিষয়গুলো এটার পিছনে জড়িত। এবং আপনি দেখবেন যে পরিবারের কাঠামোটা দ্রুত চেঞ্জ হচ্ছে সারা পৃথিবীতে। পারিবারিক যে কাঠামো, আমরা যে জয়েন্ট ফ্যামিলি ছিলাম সেখান থেকে ভেঙে ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলির দিকে আসছে সেই জায়গাটাতে। শহর এবং বস্তিতে ঝুঁকিপূর্ণ পরিবেশ আপনি দেখবেন, এই যে সমস্ত দেশে, নিউ ইয়র্ক সিটিতে বলেন আর ঢাকা শহরে বলেন, এবং সমাজ জীবনে যদি একটা বড় ধরনের হতাশা এবং নৈরাজ্য থাকে, সেখান থেকেও কিন্তু আপনার এই কিশোর গ্যাংদের এই জায়গাটা আসে। এবং অপসংস্কৃতি বলি, ইন্টারনেটের বা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো, মিডিয়ার অ্যাক্সেসিবিলিটি, সেই জায়গাগুলোতে আসে। এবং আপনি যদি সমাজ, রাষ্ট্র, পরিবারে যদি গণতন্ত্র, সুষ্ঠু সামাজিকীকরণ এবং সংস্কৃতায়নের অভাব যদি আপনি থাকে, যেখানে আপনার কালচারাল রেভলিউশন হওয়ার কথা ছিল সেখানে কালচারাল রেভলিউশন হচ্ছে না, সেই সমস্ত কারণে কিন্তু হতে পারে। এবং আইনের সুষ্ঠু প্রয়োগও যদি হয় তাহলে কিন্তু অনেক সময় কম থাকে, কিন্তু আইনের সুষ্ঠু প্রয়োগের অভাবও কিন্তু একটা জিনিস। এই জায়গাটাতে আপনি দেখবেন যে আমাদের শিশু আইন যেটা আছেন, উনি যেন বলেন 2013 সালে, সেখানে শুধুমাত্র বিচার ব্যবস্থার ভিতরে তাদের পানিশমেন্টটা কি দেওয়া যেতে পারে, পানিশমেন্ট নিয়ে যে সমস্ত আলাপ আলোচনাগুলো আছে, সেই জায়গাগুলোর থেকে এর কারণটা কি, কিভাবে, কেন তারা এটার সাথে ইনভলভ হচ্ছে এবং তার প্রতিকার কি, সেগুলো খুঁজে বের। আমি শুধু আমার কথাটা বলে শেষ করি, সেটা হলো যে আপনি খুবই ক্লাসিক্যাল ক্রিমিনোলজিস্ট বেকারিয়া এবং বেনথাম, ওনারা 60s একটা তত্ত্ব দেন, চয়েস থিওরি। সেখানে তারা আইডেন্টিটি ক্রাইসিসের কথা বলছেন, এবং সেই জায়গাটাতে বলছেন যে অপরাধ যারা করে তারা একটা লাভ এবং লোকসান, ক্ষতির পরিমাণ মেপে তারপরে অপরাধে। যে আইডেন্টিটি ক্রাইসিসের কথা আপনি বলেছেন, এই বয়সটাতে, অর্থাৎ যে কিশোর গ্যাং নিয়ে আমরা কথা বলছি, কিশোর বয়সটাতে তো আসলে নিজেদের আইডেন্টিটি তৈরি হয়, সেই জায়গাটিতে যখন আসলে একজন কিশোর রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠছে, সেটি নিঃসন্দেহে আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমি এই জায়গাতে আপনার কাছে আসতে চাই, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার। বেশিরভাগ যারা আসলে কিশোর গ্যাং এর সাথে জড়িত, তাদের কোনো না কোনো ভাবে, তারা আসলে কোনো না কোনো কারণে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরা। অনেকভাবে আমরা রাজনৈতিক নেতাকর্মীদের নাম সংযুক্ত করতে পেরেছি কিশোর গ্যাংয়ের সাথে। ছাত্রলীগের যারা নেতা আছেন সেখান থেকে শুরু করে বিভিন্ন বড় বড় রাজনৈতিক নেতাদের নাম তারা বলছেন। কি হতে যাচ্ছে? তার মানে আসলেই কি রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কিশোর গ্যাং বেড়ে উঠছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমাজ সমালোচক বৃন্দ, দেশ টিভির অনুষ্ঠান দেখছেন। আমরা যাদের নিয়ে আলোচনা করছি, কিশোর গ্যাং, কিশোর বয়সটা 12 থেকে 16, মানে আইনের ভাষায় খুব ডেঞ্জারাস পিরিয়ড এটা। কারণ এই বয়সে এরা মাটির মতো, এই মাটি দিয়ে আপনি যেভাবে যা বানাবেন সেটা হবে। এখন আপনি যদি তাদেরকে
স্কুলে পাঠান একটা হবে, শান্তিচলে একটা হবে, অপরাধের জগতে পাঠান একদিকে হবে, যদি আপনি রাজনৈতিক দিকে টানেন সেটা একটা হবে। ইদানিং আলোচনায় আসছে বিষয়গুলো, এবং আমরা লক্ষ্য করে দেখেছি গত 2 সপ্তাহে অনেকগুলো গ্যাং কিন্তু ধরা পড়েছে। এখানে রাজনৈতিক সাহচর্চাটা কম এসছে, বরঞ্চ কিছু ক্রাইম জোন থেকে তাদেরকে প্যাট্রোনাইজ করা হয়। 21 জন কাউন্সিলরের নাম এসছে, রেজাউল কবির কাউসার। 21 জন কাউন্সিলর বিভিন্ন এলাকায় তাদেরকে আসলে তাদের ছত্রছায়ারা বেড়ে উঠছে। না দেখুন, এটা আমি প্রথমেই বলেছি যে একটা বয়সের ব্যাপার, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, যেহেতু আমরা একটা দল করি, আমাদের দলটা সরকারে আছে, এই সরকার শিশু শ্রম বন্ধ করেছেন, যদিও অনেকে ওল্ড টাউনে বা বিভিন্ন জায়গায় এটা করছেন বেআইনিভাবে। পাশাপাশি এখন কিন্তু প্রাইমারি স্কুল, হাই স্কুল কোনো বেতন দিতে হয় না। বিশেষ করে যারা মেয়ে তারা কিন্তু তারা একটা মাসিক ভাতাও পান, এবং এটা মোবাইল নেটওয়ার্কে পেয়ে থাকেন। আমাদের দেখতে হবে যে এরা স্কুলে যাচ্ছে কিনা। আরেকটা হলো, আমরা এক সময় আমাদের সকালবেলাটা স্কুলে কাটতো, বিকালবেলাটা বিভিন্ন মাঠে কাটতো। এখন যেটা হয়ে গেছে মোবাইলের মধ্যে। মোবাইল আমাদের ডিজিটাল বাংলাদেশ করেছে, এটার অনেকগুলো পজিটিভ দিক আছে, আবার কিছু কিছু খারাপ দিকও আছে। এবং এই মোবাইল কারণে অনেকে অনেক অপরাধ করেন এবং গর্ব করেন, এটা দেখে সেটা দেখে এটা করছি। কিন্তু আসলে আমরা যদি সবভাবে সবকিছুতেই আসলে, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশের পথে হাঁটছি, সেক্ষেত্রে যদি আমরা আসলে প্রযুক্তির উপর দোষ চাপিয়ে দিই, সেটিও তো আসলে ঠিক না। নয়। দেখুন, আপনি জাপান বলেন, চীন বলেন, মালয়েশিয়া বলেন, আমাদের আগে কিন্তু তারা ডিজিটাল হয়েছে। জি, এবং প্রযুক্তি আসলে আমাদের সহায়ক, কিন্তু ওদের কিন্তু আকাশ অনেক নিয়ন্ত্রিত। সেই নিয়ন্ত্রণ কি আমরা করতে আমাদের পারছি? সেই নিয়ন্ত্রণ কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের বিটিআরসি অনেকগুলো বিষয়ে নিয়ন্ত্রণ শুরু করেছে, তো এটা আমাদের বাড়াতে হবে। জি, কিন্তু যারা প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার কথা কি সরকার ভেবেছে? আপনি যেটা বললেন, যেহেতু ইতিমধ্যে সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী অনেকগুলো গ্যাং চিহ্নিত করতে পেরেছেন, তাদেরকে এই পথে আনা হয়েছে। আমার মনে হয় এটা যেমন একটা সরকারের দায়িত্ব, এটা কিন্তু খোদ পুলিশও নিষ্ক্রিয় থাকছে, র্যাবও নিষ্ক্রিয় থাকছে, এটা সামাজিক দায়িত্ব কিন্তু বটে। কিন্তু কেন আসলে পুলিশ র্যাব নিষ্ক্রিয় কথা ঠিক না। তারা কিন্তু বিভিন্ন জায়গায় এটা চিহ্নিত করছে, তাদেরকে ধরছে। এবং আমাদের, আপনি জানেন যে আমাদের কিশোর আইন যেটা আছেন, সেখানে সংশোধনাগারে ওদেরকে পাঠানো হচ্ছে। যদি এই জায়গাটি নিয়ে খোদ প্রধানমন্ত্রী যখন আসলে কথা বলতে হয়, সেই জায়গাগুলোতে আমরা আসবো। তবে আমি অ্যাডভোকেট আবহিনা রাজাকি আপনার কাছে আসি। 2023 সালে রাজধানীতে সংঘটিত 25টি খুনের সঙ্গে কিশোর গ্যাং জড়িত। প্রতিটি বাহিনীতে 10 থেকে 50 জন করে সদস্য আছেন, এবং 21 জন কাউন্সিলর, তাদের ছত্রছায়ায় এই গ্যাংগুলো গড়ে উঠছে। নাম না জানানি সন্দেহে আরো অনেক রাজনৈতিক ছত্রছায়া আছে। তার মানে আসলে এই কিশোর গ্যাং কি বড় রাজনীতিবিদ যারা আছেন, যারা দেশ পরিচালনা করছেন, তারাই পরিচালনা করছেন? ধন্যবাদ আপনাকে এবং দুই বিজ্ঞ সমালোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতা। কিশোর গ্যাং শব্দটাই কিন্তু নেগেটিভ। গ্যাং শব্দটাই নেগেটিভ। এই নামটা কে দিছে? এই নামটা কে দিছে আমি বলতে পারি না, কিন্তু হয় মিডিয়া দিছে, নয় পুলিশ দিছে, অথবা রাজনীতিবিদরা দিছে। এর বাইরে দেওয়ার কেউ নাই। কিশোর গ্যাং ইটস এ নেগেটিভ টার্ম। কিশোর দল বললে কিন্তু পজিটিভ হয়, এবং এই বয়সটা কিন্তু অ্যাডভেঞ্চারিজম বলতে যা বোঝায়, এইটা তাদের ভিতরে গ্রো করে, যেটা ভাই বললেন, এটা কিন্তু হয়। এখন আসেন, কিশোর গ্যাংটা কিন্তু কোনো গাছ নয়, কোনো ইন্ডাস্ট্রি নয়। এটা হইল কোনো গাছ এবং ইন্ডাস্ট্রির ফল। সেই ফলটাকে কিন্তু আমরা খাচ্ছি বা ধরছি। অর্থাৎ যেই কিশোর গ্যাংটাকে ধরতেছে পুলিশ, এটা কিন্তু একটা প্রডিউসিং ইন্ডাস্ট্রি যারা বা গাছ যারা, তাদের ফল, যেটা আপনার প্রশ্নের ভিতরে ছিল। প্রথম আলো 13/2/2024 রিপোর্ট, কিশোরগঞ্জ প্রশ্রয় দিচ্ছেন ঢাকার 21 কাউন্সিলর। সেই 21 কাউন্সিলর সম্পর্কে আমরা কিন্তু সরকারি তরফ থেকে কিছু জানি না। প্রথম আলো রিপোর্টটা ফলস করছে কিনা তাও আমরা জানি না। এবং তার আগে যদি একটু যাই, 5/10/2020 চট্টগ্রামে 5 শতাধিক কিশোর গ্যাংয়ের নেপথ্যে বড় ভাইয়েরা। জি, এখন অনেক নেতাদের নামও আসছে। এখন আপনি যদি গাছ বা প্রডিউসিং ইন্ডাস্ট্রি ধরেন, এরা প্রডিউস করতেছে এই কিশোর গ্যাং। এখন কিশোর গ্যাংয়ের 15 জনের পুলিশ ধরে ফেললো, এটা যদি গাছের ডালপালা ধরেন, ডালপালা ছেটে দিলেন, কিন্তু প্রডিউসাররা যেহেতু আছে, তারা আবার প্রডিউস করবে। এখন আসেন, কিশোর গ্যাংটা হয় কিভাবে, কিশোর গ্যাংয়ে যায় কিভাবে? সেটা হচ্ছে, কাউসার ভাই বললেন লেখাপড়া ফ্রি করে দিচ্ছেন, কতটুক?
সেইখানে আপনাকে যেতে হবে। আপনি 5 পর্যন্ত বা 8 পর্যন্ত যদি ফ্রি লেখাপড়াও করেন, এটা কি লাইফে কি ইম্প্যাক্ট আছে এই লেখাপড়াটার? তারপর আপনি ঝরে যাচ্ছেন, ঝরে গেলেন, আবার আসেন ইন্টারমিডিয়েট পাস করার পর যখন আপনি লেখাপড়া করতে সামনে পাবলিক ইউনিভার্সিটি আপনাকে অ্যাকোমোডেট করতে পারতেছে না, ভালো রেজাল্ট করতে পারলেও, বিকজ আসন সংখ্যা খুব সীমিত। আবার যখন প্রাইভেটে পড়তে যাবে, তারা কেউ পড়তে পারে না, বহু লোক, কাজে ইন্টারমিডিয়েট লেভেল থেকে ঝরে যাচ্ছে, তাদের কিন্তু লাইফটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। আবার কোনো বাবা মা জমি ফ্ল্যাট বিক্রি করে প্রাইভেট মেডিকেল কলেজে 28 লক্ষ টাকা 25 লক্ষ টাকা ভর্তির সময় দেয়, সরকার নিশ্চুপ। এবং এই ফ্ল্যাট বিক্রি করে, জমি বিক্রি করে যখন বাচ্চা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয়, দিন শেষে সে আবার বেকার, চাকরি পায় না। তার মানে সে পাশ করার পর আরো হতাশায় পড়ে, তার বাবাকে নিঃস্ব করেছে। সিস্টেমে এক ধরনের গলদ আছে বলার চেষ্টা করছেন। আমি বলছি সেটা শুনে নেন। তাহলে সে বাপ মাকে নিঃস্ব করলো এবং সে আনএমপ্লয়েড থাকলো, তাকে হতাশা গ্রাস করে। আর ইন্টারমিডিয়েট সিস্টেম ঠিক করার দায়িত্ব তো নিশ্চয়ই আমি বলি আপনাকে, ইন্টারমিডিয়েট পাস করার পর যারা 8 পাস করার পর যারা ঝরে গেল, তারা বাইরে যায় কিসের সন্ধানে? বাঁচার সন্ধানে। তাদেরকে ব্যবহার করে কারা? একজন এমপি সাহেবের সামনে 20টা মোটরসাইকেল, পিছে 20টা মোটরসাইকেল, একটাই 3 জন করে কিশোর, কারো মাথায় হেলমেট নাই। বাংলাদেশে কোনো পুলিশ নাই তাকে টাচ করে, কারণ সে এমপির সাথে আছে। কেন এই শক্তি কারা দিয়েছে? অ্যাডভোকেট ফিয়াজুল কবির কাউসার। না, এটা দেখুন, উনি কিন্তু একটা ভাগ করেছেন যে ক্লাস 8 এর পরে একটা ভাগ হয়, হ্যাঁ, 12 ক্লাসের পরে একটা ভাগ হয়, এবং 12 ক্লাসের পরে কিন্তু কেউ কেউ মেডিকেলে পড়েন, কেউ ইঞ্জিনিয়ারিং পড়েন, কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, কেউ জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় কলেজগুলি আছেন। এখন কিন্তু প্রত্যেক জেলাতেই বিশ্ববিদ্যালয় কলেজ আছেন, অনার্স কোর্স আছেন। না, এটা যেটা বলছেন, এখন কিন্তু অ্যাকোমোডেট হচ্ছে তা না, হয়তো সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেল না, কিন্তু জেলা পর্যায়ে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো সেখানে অ্যাকোমোডেট হচ্ছে। কিন্তু যারা আসলে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হচ্ছেন তাদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এই ভাবনাটা কোথা থেকে আসলো? এই শব্দটা বারবার আমি বলতে চাই না, কারণ ইন্টারমিডিয়েট পাস করে একটা ছিল, তো আমরা তো পলিটিক্স করেছি, তাই না? আমরা তো মেট্রিক পাস করে পলিটিক্স ঢুকে পড়ছি, তাই না? মেট্রিক পড়ার আগে, মানে পরীক্ষার আগে আমরা পলিটিক্স করছেন, তাই না? গ্যাং এ যেটা করে সেটা নেই, এটা ঠিক না। তারপর যারা রাজনৈতিক ধারায় থাকে তারা তো আমরা তো রাজনীতি কেমনে হয় সেখানে যাচ্ছি, তাই না? উনি যেটা বললেন এমপি সাহেবের সাথে বা রাজনৈতিক নেতার সাথে তো থাকবেই, ছাত্রলীগ থাকবে, যুবলীগ থাকবে, সেটা অবশ্যই, কিন্তু তারা যখন চিন্তায় চাঁদাবাজি মাদকের সাথে জড়িত হচ্ছে, এটা গ্যাং বলা যাবে না, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, আমি রিসেন্টলি একটা জায়গাতে, একটা জেলাতে গিয়েছিলাম, সেখানে রাত্রে ঘুমাতে গেলাম, সেখানে দেখা যাচ্ছে রাত 4টার সময় 3টার সময় ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলছে এবং জোরে জোরে চিৎকার দিয়ে গান বাজাচ্ছে। ডিসিকে বললাম, ডিসি কিছু একদম অসহায়, সিভিল সার্জনকে বললাম অসহায়, এসপিকে বললাম পরের দিন অসহায়, বলে যে এদের সাথে কথা বলতে পারবো না, এদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এরা আমাদের কথা শুনে না। যেটা রাজ্জাকি ভাই যেটা বলার চেষ্টা করছিলেন সেইটাই, ওই যে আমরা একটু তাত্ত্বিকভাবেই যাই, যে মিশেল ফুকো যে পাওয়ারের কথা বলছিলেন, আপনার ক্ষমতা যেখানে থাকবে, ক্ষমতার কাছাকাছি কিছু লোক সবসময় এরকমভাবেই থাকবে। এবং এটা যে শুধুমাত্র আমাদেরই একটা ফেনোমেনা তা না, সেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সবগুলো দেশে আপনি পাবেন। কিশোরদের কাছে আসলে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে অসহায় হয়ে গেল? না, অসহায় হয় নাই, আপনি যেভাবে কিশোর গ্যাং বলতেছেন, অথবা যেটা রাজাকি ভাই বললো, এটা কিন্তু একটা লেভেলিংও করি আমরা, এক ধরনের লেভেলিংও করছি। এটা তো এক ধরনের হিরোইজম। আপনি যখন গোলাম ফারুক অবি যখন আপনার এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এই যে কি করতো, সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল, তাই সে হিরো ছিল অনেকের কাছে। এবং আমি বললাম যে এই যে হিরোইজম, এই হিরোইজমটা কিন্তু অনেকে এনজয় করতো, এবং তাকে এটা কাসর ভাই তো, শহীদুল্লাহ কাসর ভাই তো জানে। এখন যে কথাটা আমি বারবার আপনাকে বলার চেষ্টা করছি, যে বাংলাদেশে এখন সরকারি স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্সে বলছে, এবং আপনাদের অনুষ্ঠানে বলে গেছি, যে অ্যারাউন্ড 40% ছেলে মেয়ে 18 থেকে 24 বছর বয়সে কাজেও নাই, কর্মেও নাই। তাহলে এরা কি করবে? এরা তো কিশোর গ্যাংই হবে। ভয়ঙ্কর হয়ে উঠছে, এবং তারা খোদ নিজেরাই বলছেন যে আসলে বড় ভাইদের আশ্রয় আছে, আমাকে বলেন না বড় ভাইদেরকে আমরা কেন কখনো না, আমি একটা কথা বলেন যে সে করবেটা কি? তার যে কাজেও নাই, সে কর্মেও নাই, তো নিঃসন্দেহে সরকারের কথা ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কথা ছিল। আপনার বেকারত্বের হারটা কতটুকু, এখানে আনএমপ্লয়মেন্ট রেটটা কতটুকু? এই জায়গাগুলোতে আমরা আসবো, একটু বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিক। অ্যাডভোকেট আবহিনা রাজাকি, যে এই কিশোর গ্যাংয়ের আসলে সবাই একটি আতঙ্কে আছে, সেই কিশোর গ্যাংয়ের প্রশ্রয় দিচ্ছেন খোদ রাজনৈতিক নেতারা, কিংবা তারা আসলে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসার মতন কর্মকাণ্ড করার পরেও তারা পার পেয়ে যাচ্ছে। এই পার পেয়ে যাচ্ছে যেভাবে, সেটি আসলে কেন ঘটছে? কেন? আপনার শুরুতেই তো বললাম
যে কিশোর গ্যাংটা হচ্ছে একটা গাছের ফল, সেই গাছটা হইলো রাজনীতিবিদরা, ছোট ফর্মে হোক বড় ফর্মে হোক তারা, যেটা পত্রিকা আসছে, নেতৃত্ব দেয় কাউন্সিলররা, তো মন্ত্রী এমপিরা, শুধু তারা হইলো গাছ। ওই গাছ জীবিত থাকলে ফল হবে। পুলিশ করতেছে কি, এই ফলটা ধরে নিচ্ছে, তাতে কি হবে, কিশোর গ্যাং আবার প্রডিউস হবে, কারণ গাছ তো আছে, গাছের ডালপালা দেখবে শীতকালে কেটে দেয়, কিন্তু আবার সময় মতো কিন্তু এখানে পাতা হয়, সব কিছু হয়। সুতরাং গাছটা হলো মেইন জায়গায়। সেকেন্ড থিং, দুটো কারণে বাংলাদেশে কিশোর গ্যাং বন্ধ হবে না, বর্তমান যে পরিস্থিতি তার কারণে বলছি। নাম্বার ওয়ান, ওই যেটা বললাম, গাছ থাকলে ফল হবে, ফল হলো কিশোর গ্যাং। আর যদি আপনি অন্যভাবে পলিটিক্যাল ভাবে আসেন, দুইটা ধাপে কিন্তু রাজনীতি বাংলাদেশের প্রশাসন ভাগ করা, দুইটা ভাবে। একটা হলো যদি আপনি জাস্ট স্টেট প্রশাসনের দিকে আসেন, সেখানে কি প্রশাসন, সরকার প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, তারপরে ডিবি, এসবি ইত্যাদি ইত্যাদি, তারপরে এসপি লেভেল, তারপরে স্মলেস্ট ইউনিট কোনটা, থানার ওসি। উল্টা দিকে আসেন, সংসদ নেতা, দলীয় প্রধান, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তারপরে ধাপটা কিশোর গ্যাং। অর্থাৎ রাজনৈতিকভাবে স্মলেস্ট ইউনিটটা হইলো কিশোর, অর্থাৎ তারা আসলে রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে অফকোর্স, উঠছে। আর প্রশাসনিকভাবে কিন্তু যে স্মলেস্ট বড় ইউনিট হলো ভাইদের ওসি। কথা বলা হচ্ছে, যে বড় ভাইদের প্রশ্রয়ে তারা বেড়ে উঠছে, তাই সেই তো বড় বলতেছি। ভাইদেরকে কেউ খুঁজে পাচ্ছে না। বড় ভাই, আমি আপনাকে সিরিয়াল বলে দিচ্ছি তো। সুতরাং আপনি যদি এই ইউনিয়ন চেয়ারম্যান লেভেল থেকে যখন কিশোর গ্যাংটাকে লালন পালন করা হচ্ছে, আবার এই দিকে স্মলেস্ট ইউনিট পুলিশ মানে থানার ওসি, এবং এই ওসি সাহেব একে কিছু করতে পারবে না। কথার কথা ধরছি, রেগুলার আপনি কিশোর গ্যাং করেন, গ্রেফতার করেন, ডেইলি করেন 5,000 করে, কিন্তু পরের দিন তো আবার প্রডিউস হবে, কারণ গাছ বেঁচে আছে, বড় ভাইরা বেঁচে আছে, কাউন্সিলররা বেঁচে আছে, এমপি সাহেবরা বেঁচে আছেন। আমি তো বারবার একই কথা সরকারি বলছি। ছত্রছায়ায় এখন আসলে এই আসেন, ধরনের এবং অপরাধ এটা দূর হবে না সংঘটিত কেন? দূর হবে, দূর হবে কখন, হচ্ছে কেন? দূর হবে যদি দেশে সুস্থ রাজনীতি, সুস্থ গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়, তখনই এটা সম্ভব। কিন্তু যেটা সেই নাই জায়গাটিতে আমি আবার বাংলাদেশে। আপনার কাছে আসতে চাই, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, যখন খোদ প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো নিয়ে দেখতে বলেছেন, তিনি নির্দেশনা দিয়েছেন, ঠিক সেই সময়টাতে আবার রাজনৈতিক ছত্রছায়া কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়া যদি কিশোর গ্যাং বেড়ে ওঠে, তাহলে আসলে আমরা কোন পথে হাঁটবো? দেখুন, কারো আইন শৃঙ্খলা ছত্র বাহিনীর ছায়ায় হচ্ছে কিন্তু না। কিছু গড়ে ওঠে না, এটা বলা যাবে না। আমি বলবো কোনটা জানেন, রাজ্জাক একটা ভালো পয়েন্ট বলেছেন যে আনএমপ্লয়মেন্ট। লক্ষ্য করে দেখেছেন, এখন যারা চাকরি, সরকারি চাকরি, বিশেষ ক্যাডার, প্রাইভেট জোনে করছেন, প্রাইভেট সেক্টরে করছেন, এরপরে যেটা আমাদের যুব উন্নয়ন মন্ত্রণালয় এখন কিন্তু বিনা জামানতে বিভিন্ন ঋণ দেওয়া হচ্ছে। এবং দেখেন, আজকে কিন্তু একটা জিনিস হয়েছে, উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে ছোট ছোট ইন্ডাস্ট্রি হচ্ছে, ছোট ছোট, এটা একটা মডেল কিন্তু। এবং এটা যত বেশি হবে, মানে আমাদের কিন্তু আরেকটা স্লোগান আছে যে চাকরি করব না, চাকরি দেব। তার মানে আমি যদি ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি করি, সেখানে কিন্তু কিছু এমপ্লয়মেন্ট হবে, 20 জন, 30 জন, 25 জন হবে। এটা কিন্তু মেনলি আসে বেকারত্ব থেকে, এটাও বলবো। কাজ না থাকলে তো কেউ বসে থাকবে না। সরকার কিন্তু এই যেটা গুরুত্ব দিয়েছে, প্রথমত যারা পড়াশোনা করতে পারে, এবং এটা তো ফ্যাক্ট, এখন কিন্তু জনসংখ্যার দ্বিগুণের চেয়ে বেশি, অর্ধেকের চেয়ে বেশি মহিলা, আবার স্কুলের ছাত্রের চেয়ে কিন্তু ছাত্রী বেশি, আমরা মানে হাই স্কুলে যেটা দেখি। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু বিনা পয়সার একটা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সে যদি ইন্টারমিডিয়েট পরেও জড়ে যায়, তার কিন্তু মানে জামানত নেওয়ার সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে। এই জিনিসগুলি দেখতে হবে। দেখেন, আমরা শুধু নেগেটিভ বলি, নেগেটিভগুলো সমস্যা বাড়াতে পারি, কিন্তু আমাদের একটা প্রজন্মের জন্য পজিটিভ চিন্তা করতে হবে। এখানে আমার কি ভূমিকা, আমার পারিবারিক কি ভূমিকা, আমার সামাজিক ভূমিকা, আমার রাজনৈতিক কি ভূমিকা, সরকারের কি ভূমিকা, এগুলো এক জায়গায় আনা দরকার। সমস্যাটা কিন্তু সরকারের না। এই যে ভূমিকার কথা আপনি বলছেন, কিংবা পরিবারের কথা আপনি বলছেন, আমি ডক্টর আমানুল্লাহ ফেরদৌস আপনার কাছে আসি। কিছু বিশেষ জায়গার ক্ষেত্রে যদি আমরা কিশোর গ্যাংয়ের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই এলাকার যারা স্থানীয় প্রভাবশালী আছেন, এমনকি ধর্নাঢ্য ব্যক্তিদের যারা সন্তান, তারা কিশোর গ্যাং গড়ে তুলেছেন। এগুলোকে আসলে আমরা এটাই আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি, যে একটা জিনিস বলিনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্রয় না, কিন্তু যেটা বলছিলেন নিষ্ক্রিয়, তাদেরকে নিষ্ক্রিয় বলা যেতে পারে, কিন্তু তাদের প্রশ্রয়ে যে এটা সেটা ঠিক না। এদের প্রশ্রয়দাতারা হলো আইন শৃঙ্খলা মানে অভিযোগ যেতে না, ব্যবস্থা নিতে পারে না। আপনার আইন শৃঙ্খলা, এটা হলো মূল জিনিসটা হলো যে তারা পলিটিক্যাল লিডারদের, রাজনৈতিক নেতাদের আশ্রয় এবং প্রশ্রয়ে সেই গাছ লাঠিয়াল বাহিনী হিসেবে। এবং আমার ধারণা সারা দেশে কয়েক হাজার কিশোর গ্যাং আপনার রয়েছে। এবং আপনি গত 6 মাসে যদি সমস্ত এই যে আপনি পরিসংখ্যানটা টানেন, তাহলে দেখবেন যে সমস্ত জেলা এবং উপজেলাতে এবং গ্রাম পর্যায়ে কিন্তু আপনার এই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চলে বিস্তার লাভ করেছে। এখন আপনি মূল বিষয়টা যেটা
আপনার শিক্ষা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে 10 থেকে 11% পাস করেছে, 2 লক্ষ কয়েক লক্ষ ছেলে মেয়ে। বাকিরা যাবে, একটা অংশ যাবে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে, একটা অংশ বিভিন্ন জায়গাতে যাবে। আপনি পাস করার পরে তারা কি করবে? এই যে 40% কয়েক কোটি বাচ্চা, তাদের কাজেও নাই কর্মেও নাই, এরা করবেটা কি? মূল বিষয়টা কি? তার মানে এই জায়গাটার ভিতরে রাষ্ট্রের যে একটা মিশন ভীষণ, যেটা তার আইডেন্টিটি ক্রাইসিসের ভিতরে যে পড়ে গেছে তারা, এই বাচ্চাগুলো সেখান থেকে তুলে নিয়ে আসার জন্য যে আমার একটা মিশন ভীষণ দরকার, সেটা কিন্তু অনুপস্থিত দেখতে পাওয়া যাচ্ছে। আপনি একটা যেটা বললেন যে শুধুমাত্র গরিবের ছেলেমেয়েরা কিশোর গ্যাং হচ্ছে, তা কিন্তু না। ধনী লোকের ছেলেমেয়েরা কিশোর গ্যাং হচ্ছে। গরিবের ছেলেমেয়েরা যে সমস্ত কারণে হচ্ছে, বেকারত্ব, দারিদ্রতা ইত্যাদি ইত্যাদি, আর বড় লোকদের সেটা আর এক আইডেন্টিটি ক্রাইসিস। সেখানে তার লাইফে সে কি চায়, এক ধরনের এনমি কাজ করে, নৈরাজ্য কাজ করে, সেটা তার আরেক ধরনের কিচ্ছার কারণে সেই জায়গাটাতে যাচ্ছে। আমরা যে কথাটা আপনাকে বলার চেষ্টা করছিলাম, যে একজন সাইকোলজিস্ট ছিলেন, ওনার নাম ছিল এরিকসন, এবং ওনার একটা থিওরি আছে সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। সেই সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরিতে আপনি বয়স 6 থেকে ধরে এই 12, 14, 16-র ভিতরে তার পার্সোনালিটিটা ডেভেলপ করে। ইভেন ফ্রয়েডে যদি আপনি ঢুকেন, তার ব্যক্তিত্ব বিকাশ ঘটে। তা আমাদের এখানে কিশোর কিশোরীদের জন্য ব্যক্তিত্ব বিকাশের জন্য কোনো ধরনের কোনো কর্মসূচি রাষ্ট্রীয় পর্যায়ে, কাউসার ভাই তুমি বলেন না কেন, কাউসার ভাই কিন্তু রাইট বলছেন যে আপনার ধরেন সেফটি নেটে আমাদের এখানে 130-40টা প্রোগ্রাম আছে এখন সারা দেশে, সেটা ভালো এক্সেন্সে। যাদেরকে ভবিষ্যতে যারা দেশটা চালাবে তাদেরকে নিয়ে যে চিন্তা, সেই চিন্তা কিন্তু এই মুহূর্তে। আপনি যে ব্যক্তিত্বের বিকাশের কথা বলছিলেন, আমরা রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কিশোর গ্যাং গড়ে উঠছে বলছি, কিন্তু রাজনীতিবিদদের তো আসলে আমাদের আদর্শ হবার কথা ছিল। সেখানে রাজনীতিবিদরা আদর্শিক জায়গা থেকে সরে এসে কেন আসলে আমরা এই ধরনের অপকর্মের সাথে জড়িত হচ্ছি? এটা আরেক কঠিন প্রশ্ন করলেন আপনি। রাজনীতিবিদরা আদর্শিক জায়গা থেকে সরে আসার পিছনে যে সমস্ত কারণগুলো আছে, এটা তো কয়েক ঘন্টার আলোচনা। তবে নিওলিবারেল স্টেট, নিওলিবারেল অর্থনীতি, আপনার এই যে মুক্তবাজার অর্থনীতি এবং ইরোশন অফ ভ্যালুস, এবং গণতন্ত্র থেকে কম গণতন্ত্র বেশি উন্নয়ন, এই কাউসার ভাইদের যে নতুন তত্ত্ব, কম গণতন্ত্র বেশি উন্নয়ন। আচ্ছা, বেশি উন্নয়নে যদি আপনার, তাহলে তো আইয়ুব খানের ছবি গড়ে লাগানো থাকতো। আপনাকে ডেমোক্রেসি আনতে হবে। কিন্তু নিশ্চয়ই যে প্রভাবশালীদের কথা আমরা বলছিলাম, তারা আসলে অনেকটাই নিশ্চিত কিনা যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কিছুই করবে না, কিংবা তাদের আসলে এই অপকর্মের কোনো শাস্তি হবে না, সে কারণে আসলে এই ঘটনা বারবার হচ্ছে কিনা? আমি উত্তর নিব। আমাকে আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। অ্যাডভোকেট আবহিনা রাজাকে, প্রভাবশালীরা কি তাহলে সরকারের চাইতেও বেশি শক্তিশালী, নাকি তারা নিশ্চিত তাদের বিষয়ে কোনো ধরনের বিচার হবে না? আমি আপনাকে একটু আগে কিন্তু বুঝাইছি, রাজনৈতিকভাবে সবচেয়ে ছোট ইউনিট হলো কিশোর গ্যাং, আর প্রশাসন থেকে ছোট ইউনিট হলো ওসি, থানার ওসি। এই দুইটা, এই থানার ওসির এই কিশোরদের কিছু করা সম্ভব না, করতে পারে যেটাকে আইওয়াস বলে। আপনি গাছ কাটবেন না, খালি ফল ধরবেন, কাস্টুতে ঢুকাই দেন, পরদিন আবার কিশোর গ্যাং তৈরি হবে, বিকজ গাছটা আছে। এখন একটা কথা বলছে ভাই, ব্যক্তিত্বের ব্যাপার। ব্যক্তিত্ব কোনটা? কিশোররাও কিন্তু তাদের ব্যক্তিত্ব মনে করে যে আমাকে ভয় পাবে, এটা আমার পার্সোনালিটির পার্ট। এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। ইভেন আমরা রাজনীতিবিদকে ভয় পাই বাংলাদেশের। আই এম টেলিং ইউ, যারা অন্তত সরকার পক্ষের রাজনীতিবিদ, আমি বিশ্বাস করি এবং আমি ভয় পাই কথা বলতে। তার মানে কি সেটা তার ব্যক্তিত্ব? নো। আমি তাকে সম্মান করে, সম্মানের কারণে ভয় পাবো, এটাকে বলা হয় আপনার ব্যক্তিত্ব। কিন্তু আমি সরকারের সবাইকে ভয় পাই, আমি কাউসার ভাইকে ভয় পাই, আমি অনেকেরই ভয় পাই। এই যে ভয়টা, এটা কিন্তু ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ নয়। এইবার আসেন, কাউসার ভাই একটা কথা বলছে পজিটিভ, ইয়েস পজিটিভ দিক আছে এটার, পজিটিভ কাজ। আমরা যে কথাটা বলছি, সরকার কি রিসিভ করবে? করবে না। ফর এক্সাম্পল, আমার পদ্মা ব্রিজটা খুব শেষ করতে দেন, পদ্মা ব্রিজটা খুব জরুরি ছিল, আমি একমত। আরো অনেক উন্নয়ন খুব জরুরি না? আমরা যদি সেখান থেকে এই আনএমপ্লয়েড লোকগুলো, আমি যদি পররাষ্ট্রমন্ত্রী হইতাম, আমি দেশে দেশে গিয়ে পায়ে ধরতাম যে আমার ছেলেগুলোকে বিদেশে নেন, এবং এদেরকে আমি কারিগরি শিক্ষা দিতাম সরকারি পয়সায়। তারপরে বলতাম তোরা বিদেশে যা, টাকাটা আস্তে আস্তে পরিশোধ কর। এটা কিন্তু একটা ওয়ে। সরকার আসলে নতুন করে ভাবার সময় এসেছে সবগুলো বিষয় নিয়ে। আমি পররাষ্ট্রমন্ত্রী, আমি পায়ে ধরতাম গিয়ে বিদেশে। অ্যাডভোকেট ফিরাজুল কবির কাউসার, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রণালয় প্রকল্পকে নির্দেশনা দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে কাজ করতে। দেখি না সরকার নাই। রাজ জাকিবের কথাটাই বলি, আমাদের কিন্তু এই যে বিদেশে কাজ করার মানে এখন সরকারিভাবে নেওয়া হচ্ছে, এবং এই সংখ্যাটা কিন্তু বাড়ছে। এটা ঠিক, বিদেশে বিএসসি ইঞ্জিনিয়ার দরকার নাই,
দরকার ডিপ্লোমা। আমি কারিগরি শিক্ষা দিয়ে পাঠাই বা সৌদি মিডল ইস্টে যদি যান অ্যাট লিস্ট ভাষাটা আরবি মানে কথাবার্তা শেখাতে শিক্ষা কিছু টেকনিক্যাল কাজও শিখাই, নয়তো তারা কিন্তু তার প্রাপ্যটা পাচ্ছে না। প্লাস সরকারি টাকা দিয়ে পাঠাবো। কিন্তু জেনারেল ইউনিভার্সিটি করতেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখন অনেকগুলি সুবিধা কিন্তু দিচ্ছে আমাদের। কিন্তু এই যে দেখেন এক সময় আমরা ছোটখাটো ছিলাম, এখন ইনফ্যাক্ট 1 কোটি লোক বিদেশে আছে। এই রেট কিন্তু বাড়ছে, কমতেছে না, কমতেছে। এটা একটা দিক। এখন দুবাইয়ে যেমন ইন্ডিয়ান বেশি, বাংলাদেশে বেশি, মিডল ইস্টে বেশি। কিন্তু রাজা ভাই দুবাইতে ইন্ডিয়ানরা যে বেতন পায় বাঙালির 5 গুণ কম বেতন। এটা হইতে পারে, সেটা দেয় বাংলাদেশের সরকার। দেখেন এক সময় আমরা দেখতাম কি জানেন, এটা আমরা গর্ব করতে হবে, আমরা দেখতাম যে কোনো শহরে গেলে চাইনা টাউন, কিন্তু আমরা যে প্রাপ্য দিতে পারছি না সেই দায় সরকার নিতে পারছে না। বাংলাদেশে যে কোনো শহরে যাবেন একটা লিটল বাংলাদেশ আছে, তার মানে কি অনেক কিছু লোক আছে। এটা ট্রেন না, এক্সপার্ট না, মানে যে ধরনের আপনি তো একমত। আমি বলছি কোনটা হতাশাগ্রস্ত যে ছেলেগুলো টাকার অভাবে এক সময় আমাদের লোকেরা সরকারি ভাবে পাঠান আমেরিকা ইউরোপে অর্জব করত, এখন কিন্তু অর্জব কমে গেছে। কিন্তু আপনি কারণ এডুকেশন হচ্ছে পরবর্তী এডুকেশন পাচ্ছে। আমরা মিডল ইস্টে নার্স পাঠিয়েছি, সমস্ত নার্স ফেরত চলে আসছে কারণ তাদের কমিউনিকেশন স্কিল নাই। না এখন কিন্তু সেটা বেড়েছে, এখন টেকনিক্যাল অনেকগুলো বিষয়টা আমি আবার একটু বলি, আমি সামারি একটু বলি, আমি আপনাকে একটু সামারি বলি যে কিশোর কিশোরীদের জন্য সমাজ রাষ্ট্র, আমি বারবার সরকারকে বলবো না, সমাজ রাষ্ট্র সরকার সবাই মিলে এই মুহূর্তে ভাবছি না, ভাবার দরকার, সবার একটা দায়িত্ব এটা। আমরা সেফটি নেট প্রোগ্রাম আছে, আমাদের অনেক প্রোগ্রাম আছে এবং আমাদের মেগা প্রজেক্ট আছে অনেক, সবকিছু ঠিক আছে, কিন্তু যারা ভবিষ্যতের নেতৃত্ব দিবে তাদেরকে নিয়ে কিন্তু আমরা চিন্তা করি। যদি করতাম তাহলে এই কয়েক কোটি বাচ্চা একটা দেশে 40%, নিয়ারলি 40% কাজেও নাই, পড়াশোনাতেও নাই, নিষ্ক্রিয়, তার মানে সে তো কিশোর গ্যাং হবেই। বেরিয়ে আসার এই মুহূর্তে সবচেয়ে বেশি আপনি কি মনে করছেন কি করণীয় আছে? আমাদের পলিসিগুলো চেঞ্জ করতে হবে একটা, আর দ্বিতীয় কথা হলো কিশোর গ্যাং কারা প্রশ্রয় দিচ্ছে সরকারের কাছে আছে। আপনি কি মনে করছেন পলিসি চেঞ্জ করলে আসলে বেরিয়ে আসতে পারবে? একটা সিম্পল কথা বলি, এক রাতে সাইজ করে দিতে পারবে। আমি সিম্পল কথা বলি, আমার বাসায় ফ্রিজে সাজানো আছে অ্যালকোহল, আমি রেগুলার খাই। এখন আমার ছেলে যদি হঠাৎ করে ফ্রিজ থেকে নিয়ে অ্যালকোহল খাওয়া শুরু করে, আমার কি তারা বলার কিছু আছে? যেহেতু আমি খাই, সুতরাং আমি কিভাবে ক্ষমতায় আছি গণতন্ত্র নস্যাৎ করে ওই জায়গাটা ঠিক করতে হবে। এটা আপনি অন্য জায়গায় চলে গেলেন। না না, সাংবিধানিক আরেকটা আছে কিনা দেখতে হবে আপনার। এক সময় আমাদের দেশে সংবিধান ছিল না, এখন দেখেন পাকিস্তানে ৭৬ বছরে ২৩ জন প্রধানমন্ত্রী আসছে, একটা পার্লামেন্ট পাস করতে গেলে। আমরা তো এক জায়গায় এসেছি, এখন ৫ বার নির্বাচন চলে। এখন আপনি সামনে বলে বলেন কোন দল তো সংবিধান চায় না, নির্বাচন চায় না, ওটা কোন গণতন্ত্র? কথা ঠিক আছে, অনির্বাচিত সরকার। আমি বলি এটা বলি, গণতান্ত্রিক চর্চাগুলো যদি সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, পরিবারের ভিতরে যদি গণতান্ত্রিক চর্চাগুলো থাকে, তাহলে সাংস্কৃতিক যে চর্চাগুলো সেগুলো কেন হচ্ছে না, সেই জিনিসটা আর রাজনীতিবিদদের প্রতি আসলে আমাদের আস্থার জায়গা বৃদ্ধি পাচ্ছে না কেন? সংবিধান যেটা চেঞ্জ হয়েছিল, কেয়ারটেকার ঢুকছিল, সেটা জনদাবির ভিত্তিতে। আমরা আন্দোলন করেছি, না আমরা আন্দোলন করেছিলাম কেয়ারটেকার গভর্নমেন্ট, বিতর্কিত করলো কারা? আবার আপনারা ধূলিসাৎ করে দিয়েছেন। খেলবো আমরা, দোষ দিবেন রেফারিকে, এটা তো হয় না। কিন্তু এই কিশোর গ্যাং মোকাবেলা করার জন্য এই ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন, সেই নির্দেশনা কি আসলে আমরা মেনে চলবো কিনা? দেখুন, আমাদের প্রতিটা সেক্টরে এই নিয়ে একটা কথা হচ্ছে, বা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাদেরকে প্রোভাইড করা, এডুকেশন দেওয়া, কাজের তৈরি করা, এটা ঠিক। আনএমপ্লয়েড হইলে অনেক সমস্যা হবে, এটা বাস্তবতা। আনএমপ্লয়েড রাখা যাবে না, যেহেতু এখন অনেক সুযোগ হয়েছে। দেখুন, বাংলাদেশে এখন প্রায় ৪২ লাখ অটো চলে, তো অটো ড্রাইভার কারা? এরা তো, এবং এরা ধান কাটতে চায় না, গ্রামে কিন্তু আরেক সমস্যা, ধান কাটতে চায় না আর অটো চালাতে চায়। এবং ধান কাটার জন্য কিন্তু আবার সরকার মেশিন এনেছে, এখন গ্রাম পর্যায়ে মেশিন পাওয়া যাচ্ছে, কারণ ধানটা কিন্তু খুব অল্প সময় কাটতে হয়। যে এখন ঝড় তুফান শুরু হচ্ছে, হাওড়া এলাকায় কিন্তু একদিনে ধান। এই কথার সাথে আমি একমত, অটো চালায় এত লোক, আবার যখন মিছিল মিটিং এ লোক দরকার হয় তখন অটোগুলা বন্ধ করে দেওয়া হয়, সেই লোকগুলোকে নিয়ে যায়। চেষ্টা করা হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। স্বাধীনতা ৫২-৫৩ বছর পরে নিশ্চয়ই আমরা অটো ড্রাইভার প্রডিউস করতে চাই না, যে আমাদের এখানে কোটি কোটি অটো ড্রাইভার, যে হারে মোটরসাইকেলওয়ালা বের হয়েছে না, আমরা মোটরসাইকেল। এবং আপনার মূল বিষয়টা হলো যে আমরা চাইনিজরা কি আবিষ্কার করে, আমরা আবিষ্কার করি নসিমন, করিমন, বটবটি, এই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসার জন্য। আমি মনে করি যে সরকার যেভাবে আছে
তারা ইচ্ছে করলে কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণে রাখতে পারে। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা নিয়ন্ত্রণে করতে এটা চাই। সামাজিক ডক্টর আমানুল্লাহ দায়িত্ববোধ, ফেরদৌস, সামাজিক আপনি দায়িত্ববোধ। কবির কাছে আইন আপনাকে করে আপনার এটা পারবে রাজনীতি। না। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।